না। শাহরিয়ার চুপ করে গেল, কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমার শরীরে অবস্থা কি এখন? বলেছি তো ভালো। আচ্ছা, ফোন রাখছি আমি। তুমি বিরক্ত হচ্ছ? পরক্ষণেই আবার কৌতুক করে বলল, আচ্ছা শোনো শোনো, তুমি বলেছিলে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তাহলে একদিন আমার সাথে চলো দেখাতে। আপনি দেখাবেন? আমি কেন যাব সাথে? তোমাকে ডাক্তার দেখাতে আমি নিয়ে যেতে পারলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আচ্ছা সেলফিশ তো তুমি। জ্যোতি ভরকে গিয়ে বলল, আপনি মজা করছেন? আমি তো ভেবেছি সত্যি সত্যি সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বলছেন। শাহরিয়ার একটু কঠোর কণ্ঠে বলল, তো তোমার কি মনে হয় আমি কি পাগল যে সাইকিয়াট্রিস্ট দেখাবো? এমন উদ্ভট কথা আর বলবে না। মনোরোগ বিশেষজ্ঞ পাগলারা দেখায়, এই কথা আপনাকে কে বলেছে? শরীরের রোগ হলে সারানোর জন্য ডাক্তার দেখানো যায়, আর মনের রোগ সারানোর জন্য মনের ডাক্তারের কাছে গেলেই দোষ। আপনার অ্যাঙ্গার ইস্যু আছে, এটাও একটা মনের রোগ। যাই হোক, আপনি রাখুন ফোন। আপনি যে শোধরাবার নন সেটা আমি জানি, আর এত ঘন ঘন ফোন করবেন না। শাহরিয়ার বিস্মিত হয়ে বলল, আমি ঘন ঘন ফোন কখন করলাম? আশ্চর্য, 4 দিন পর আজকে করলাম। ওই একই। তো আমি আমার বউ বাচ্চার খোঁজ নিতে কল করতে পারবো না? জ্যোতি কঠোর কণ্ঠে বলল, বউ ও বাচ্চা হওয়া পর্যন্তই আছে। আপনি কি পরিস্থিতি সম্পর্কে ভুলে গেছেন? সব কিছু এত নর্মাল না, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ হাফেজ। শাহরিয়ার ফোন রেখে দিল। বারবার তাকে সব মেনে মনে করানোর চাকরি নিয়ে বসেছে যেন মেয়েটা। একটা দিন একটু স্বাভাবিক ফোন আলাপ চলে না তাদের। হয় এ রাগারাগি করে, নয়তো ও রাগারাগি করে। মা হয়তো ঠিকই বলে, আসলেই তাদের মিসম্যাচ হয়েছে। ব্যালকনির সামনের একটা জারুল গাছ আছে, গাছে এখনো বেশ কয়েকটা বেগুনি রঙা ফুল অবশিষ্ট আছে। জারুল গাছটার ডালপালায় কয়েকটি শ্যামা পাখি বসে আছে। তারা ক্ষণে ক্ষণে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে আর আপন সুরে কিচিরমিচির করে গান গাইছে। শাহরিয়ার খুব মনোযোগ দিয়ে দৃশ্যটা পর্যবেক্ষণ করল। আহ, এই পাখিদের জীবনই তো শান্তি। যখন মা যা মন চায় করতে পারে তারা। শাহরিয়ার ফোন রাখার পর থেকেই জ্যোতি অন্যমনস্ক হয়ে আছে। তাদের সম্পর্কটা মোটেও স্বাভাবিক নেই, কোনো কালে ছিলও না। তাই তিক্ততা আরও বাড়ানোর থেকে সময় থাকতে সরে যাওয়া শ্রেয়। কিন্তু এই সময় এসে শাহরিয়ারের হাবভাবে একটু বদল কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে যেন জ্যোতির একটু পরোয়া করতে শুরু করেছে লোকটা। কিন্তু জ্যোতির এসবে এখন আর কিছুই যায় আসে না। আব্বুও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন পিছু হটার অবকাশ বা ইচ্ছে কোনোটাই জ্যোতির নেই। সুতরাং অযথা কথা বলে মনে বিভ্রান্তি তৈরির কোনো প্রয়োজন নেই। জ্যোতি তার হালকা স্ফীত উদরে মৃদু পরশ বোলায়। তার নিজের বলতে এই একটা প্রাণী আছে। জ্যোতি তার বাচ্চাকে কখনো তার বাবার অভাব বুঝতে দিবে না, একা হাতেই বড় করবে। ছোট্ট এক জীবনে এত জ্যোতির চাওয়া পাওয়ারও খুব সীমিত। আব্বুর সাথে অনেকদিন ঠিকঠাক সময় কাটানো হয় না। আগে খাবার সময় কথা হতো, কিন্তু এখন তো জ্যোতি নিজের ঘরেই একা। আম্মুর সাথেও খারামুনি থাকে বেশিরভাগ সময়। এজন্য আম্মুর সাথেও খুব একটা কথা হয় না তার। পারতপক্ষে সে মুক্তার সামনে পড়তে চায় না। আগে বাগানে যাও টুকটাক যেত, সেদিনের পর সেটাও বাদ দিয়েছে। পাছে নওশাদের সামনে পড়ে, লোকটা কেমন যেন বেশরমের মতো তাকিয়ে থাকে। জ্যোতিও বিব্রত বোধ করে ভীষণ তার চাহনি দেখে। এজন্য এখন বেশিরভাগ সময় নিজের কক্ষেই কাটায় সে। ভাইরা কিচেনে শাশুড়িকে সাহায্য করছিল। রুবিনা কাজ করতে করতে জিজ্ঞেস করেন, মহসিনকে কিছু খাওয়াইছো? খাইছি। তোমার জন্য চালতার আচার সহ আরো কয়েক পদের আচার আইনা ছিলাম আমার জালের থেকে, ফ্রিজে আছে, বের করে খাইও। মাহিরা খুশি হয়ে গেল। আরাব্বিস, থ্যাংক ইউ আম্মু বলে শাশুড়িকে জড়িয়ে ধরে কাজ ফেলে। রুবিনা হেসে বলে, হয়েছে হয়েছে, আর মাখন লাগানো লাগবে না, কাজ করো। মাহিরাও হেসে ফেলল, কাজে মনোনিবেশ করো পুনরায়। হঠাৎই মনে পড়লো জ্যোতি ভাবির কথা। ভাবি ও চালতার আচার অনেক পছন্দ করে। তার উপর প্রেগনেন্সির সময় আচার জাতীয় জিনিস খেতেও অনেক ইচ্ছে করে। আম্মু বেশি করে এনেছেন কি? হ্যাঁ, বেশি করেই আনাইছি, জানি তুমি পছন্দ করো। মাইরা উচ্ছ্বসিত হয়ে বলল,
আম্মু জানেন, মাঝে মধ্যে আমার আপনাকে জড়ায় ধরে গালে টুকুস টাকুস করে কয়েকটা চুমু খেতে ইচ্ছা করে। রুবিনা মুখ টিপে হাসলেন পুত্রবধূর উচ্ছ্বসিত কথা শুনে। মায়েরা মনে মনে ফোন দিয়ে আঁটতে ব্যস্ত হয়ে পড়ল কিভাবে ভাবির কাছে আচার পৌঁছে দেবে। শাহরিয়ার বসে আছে সোফায়, জায়গাটা জ্যোতিদের ড্রয়িং রুম। ঠিক তার মুখোমুখি সোফাটায় বসে আছে নওশাদ। দুজনেই দুজনকে পরখ করছে নিজেদের আন্দাজে। নওশাদ বলে উঠল, আমার সাথে প্রথমবার দেখা হয়েছে, তাই না? আমি নওশাদ। শাহরিয়ার সরু চোখে তাকিয়ে বলল, আমি অবশ্য এর আগেও একবার আপনাকে দেখেছি, সেদিন গেইটে। শেষ কথাটা একটু থেমে বলল সে। নওশাদের মুখে কৌতুক ভর করল শাহরিয়ারের কথায়। তা কি হন আপনি জ্যোতির? নওশাদ একটু থেমে থেমে বলল, ওর বড় খালার ছেলে। ও, তাহলে খালাতো ভাই? শাহরিয়ার মাথা দুলিয়ে বলল কথাটা। নওশাদের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। শাহরিয়ার যে সেটা গোপনে পর্যবেক্ষণ করে বেশ মজা পেল। জ্যোতিদের বাসায় মাহিরার জোড়াজুড়িতেই আসতে হয়েছে আজকে। 3 দিন আগে মাহিরা ফোন করে আবদার করেছে সে ভাবির বাসায় কিছু আচার পাঠাতে চায়। শাহরিয়ার যেন অবশ্যই সেগুলো পৌঁছে দিয়ে আসে। সে তো প্রথমে একদমই রাজি হয়নি, কিন্তু মাহিরাও জেদ আঁকড়ে ধরেছিল জিনিসগুলো শাহরিয়ারকেই পৌঁছে দিতে হবে। অগত্যা প্রথমে মাহিরার বাসায় গিয়েছে জিনিসগুলো আনার জন্য। এই ফাঁকে বোন ভাগ্নের সাথেও দেখা হয়েছে। তারপর আজকে এসেছে জ্যোতিদের বাসায়। প্রথমে ভয়ে ছিল আঙ্কেলের সামনে পড়ে কিনা, কিন্তু এইখানে আসার পর যখন জেনেছে হামজা সাহেব বাসায় নেই, তখন একটু স্বস্তি বোধ করল সে। আপাতত ড্রয়িং রুমে বসে জ্যোতির জন্য অপেক্ষা করছে সে। জ্যোতি সম্ভবত শাওয়ার নিচ্ছে। রত্না তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে কখন যে উধাও হয়েছে আর আসার নাম নেই। অগত্যা এই নওশাদকেই এখন চোখের সামনে সহ্য করতে হচ্ছে তার। ভাবতে ভাবতেই রত্না এসে হাজির ট্রেতে করে চা নাস্তা নিয়ে। আরে আন্টি, এসবের প্রয়োজন ছিল না। আমি এসেছি অল্পক্ষণের জন্য। জ্যোতির সাথে দেখা করেই চলে যাব। রত্না ট্রে রাখতে রাখতে বলল, তা কি করে হয়? তুমি এসেছো আর আমি কেন কিছু না খাইয়ে তোমাকে বিদায় দিব? তা আবার হয় নাকি? বসো, জ্যোতি আসবে কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণেই চা নাস্তা করো। নৌশাদ, তুমিও নাও। বলেই নওশাদের পাশের সিঙ্গেল সোফাটায় বসলেন তিনি। নওশাদ তির্যক দৃষ্টিতে খালা আর শাহরিয়ারের কথোপকথন দেখছিল। এত স্বাভাবিক যেন কিছুই হয়নি। খালার চিন্তা চেতনা নওশাদের মাথায় ধরল না একদমই। শাহরিয়ার চা নিতে নিতে নওশাদকে জিজ্ঞেস করলো, তা কতদিন আছো এখানে? নওশাদও চায়ের কাপ হাতে তুলতে তুলতে বলল, শিওর না, আম্মু যতদিন থাকে। এরই মধ্যে চুলে গামছা পেঁচানো অবস্থায় জ্যোতি এলো সেখানে। শাহরিয়ারকে দেখে বিস্মিত হয়ে বলল, আপনি এখানে? শাহরিয়ার জ্যোতির কণ্ঠ শুনে ঘাড় কাত করে তাকালো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ, কি অবস্থা তোমার? তোমাকে দেখতে চলে এসেছি। জ্যোতি একে একে সবার মুখের দিকে তাকালো কপালে ভাঁজ ফেলে। তারপর কনফিউজড হয়ে বলল, আমাকে দেখতে এসেছেন? তো আর কি? নওশাদের উপস্থিতিতে জ্যোতি নিজের মনোভাব চেপে বলল। ও আচ্ছা, খুশি হলাম। কোনো দরকার? এর মধ্যে রত্না বললেন, তুই নিজের রুমে নিয়ে যাও কে, তোরা কথা বল আলাদাভাবে। হ্যাঁ, সেটাই ভালো হয়। কি বলো? জ্যোতির মুখের কথা টেনে নিয়ে বলল শাহরিয়ার। জ্যোতি কড়া চোখে তাকালো লোকটার দিকে, চাইছে দৃষ্টি দিয়ে ভস্ম করে দিতে, কিন্তু মনের ইচ্ছা মনেই মাটি দিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ চলুন। শাহরিয়ারকে নিয়ে নিজের কামরায় ঢুকে জ্যোতি দরজা আটকে ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে দেখে একদমই খুশি হইনি। কেন এসেছেন? শাহরিয়ার জ্যোতির রাগ দেখে কিঞ্চিত কৌতুক অনুভব করল। সেদিন বলা হয়নি, তুমি কিন্তু একটু মুটিয়ে গেছো। নিজের ক্রোধের বিপরীতে এই প্রতিক্রিয়া একদমই আশা করেনি জ্যোতি, তাই অপ্রস্তুত হয়ে গেল মুহূর্তেই। কি? শাহরিয়ারও পুনরায় বলল, বলেছি তুমি আগের থেকে একটু
গোলুমলু হয়েছ। জ্যোতি কড়া দৃষ্টি হেনে রুক্ষ স্বরে বলল, ফাজলামি করছেন আমার সাথে? আমি মোটা হই, চিকন হই, আপনার কি কি কারণে এসেছেন সেটা বলুন। হয়েছে হয়েছে, এত রাগের কিছু নেই। মাহিরা আচার পাঠিয়েছে তোমার জন্য, সেগুলো তোমাকে দেওয়ার জন্যই এসেছি, নয়তো আমার আসার দরকার ছিল না। জ্যোতির চেহারায় আবারও বিভ্রান্তি ভর করল। কনফিউজড হয়ে বলল, আপনি আচার দিতে এসেছেন? তো আর কি, কিন্তু তুমি তো পণ করেছ আমাকে দেখলেই খ্যাপা বাঘিনী হয়ে তেড়ে আসবে আমার উপর। এত খারাপ লাগি আমি তোমার কাছে? জ্যোতি দাঁতে দাঁত চেপে বলল। বিষাক্ত লাগেন আপনি আমার কাছে। জ্যোতির এই কথাতে শাহরিয়ার চেহারা থেকে হাস্যোজ্জ্বল ভাবটা ধীরে ধীরে কেমন মিলিয়ে গেল। কণ্ঠ নালী তার শুষ্ক অনুভব হলো ভীষণ। একটু পানি দিবে? জ্যোতি শীতল চোখে একবার তাকিয়ে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে বাড়িয়ে দিল শাহরিয়ারের দিকে। শাহরিয়ার দাঁড়িয়েই পানি খেতে নিলে বিরক্ত কণ্ঠে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে হয় না, জানেন না? এভাবে শয়তান পানি খায়। অবশ্য আপনি নিজেই তো শয়তান। শেষ কথাটা বিড়বিড় করে বলল জ্যোতি। জ্যোতির সাবধান বাণীতে সতর্ক হয়ে শাহরিয়ার বেডে বসে পড়ল। তারপর ঢকঢক করে পুরো 1 লিটার পানির বেশ অর্ধেকটা পান করে ফেলল। জ্যোতি ভ্রু জোড়া বক্র করে বলল, আমার কথা শুনে এত পিপাসা পেয়েছে আপনার? শাহরিয়ার বোতলের কর্ক আটকাতে আটকাতে বলল, পিপাসা তো ইদানিং অনেক কিছুরই পায়, কিন্তু তৃষ্ণা নিবারণের কোনো উপায় পাই না। কে মানা করেছে? পরক্ষণে জ্যোতি নিজে বিব্রত বোধ করল। আরও কিছুটা সরে গেল শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার সেটা দেখে মলিন হেসে বলল, ভয় পাচ্ছ নাকি আমাকে? আপনি বনের বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? জ্যোতি কাট কাট উত্তর দিল। উত্তর শুনে শাহরিয়ার হাসল একটু। আচ্ছা ছাড়ো, আমার যাওয়ার সময় হয়েছে। তো আমি কি ধরে রেখেছি? শাহরিয়ার উঠে গিয়ে দরজার দিকে এগিয়ে গেল। জ্যোতি ঠিক তার একটু পেছনে দাঁড়িয়ে আছে। দরজার লক খোলার মুহূর্তে শাহরিয়ারের মস্তিষ্কে হুট করে কি যেন ভর করল। আচমকা তড়িৎ গতিতে পেছন ফিরে জ্যোতিকে নিজের বাহু জোরে বেঁধে ফেলে শক্ত করে একটা দীর্ঘ চুমু খেল জ্যোতির পান পাতার মতন ওষ্ঠ জোড়ায়। ঘটনার আকস্মিকতায় জ্যোতি পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। যখন হুঁশ ফিরল, নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু মুক্তি মিলল না শাহরিয়ারের শক্ত সামর্থ্য বাহুবন্ধনী থেকে। বেশ কিছুক্ষণ পর শাহরিয়ার ছেড়ে দিল জ্যোতিকে। জ্যোতি বিস্ফোরিত চোখে শাহরিয়ারকে দেখতে লাগলো অনবরত। একটু আগে এটা কি ছিল? শাহরিয়ার একটা দীর্ঘ দম নিয়ে বলল, সরি, বাট থ্যাঙ্কস, আমার ভীষণ তেষ্টা পেয়েছিল। শাহরিয়ার জ্যোতিকে একই অবস্থায় দেখে দরজা খুলে বেরিয়ে এলো। রত্নার থেকে বিদায় নিয়ে প্রফুল্ল চিত্তে বেরিয়ে এলো জ্যোতিদের বাড়ি থেকে। জ্যোতি একেবারেই থম মেরে গিয়েছে। এই ঘটনার পর নিজের রুম থেকেও একেবারের জন্য বের হয়নি। সে যেন অনুভূতি শূন্য হয়ে গেছে, এমন ভঙ্গিতে চুপচাপ বিছানায় শুয়ে আছে। ভেতরে তার অজস্র স্মৃতি ডানা ঝাপটাচ্ছে। নিজের সংসার জীবনের বিভীষিকাময় দৃশ্য, জীবন সঙ্গিনীর অবহেলা, বাকি সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য, সব। একজন নারী আর সব সইতে পারলেও অপমান এবং চরিত্রের দাগ এই দুটো জিনিস সইতে পারে না। জ্যোতির সাথে এই দুটোই ঘটে গিয়েছে। একটা মেয়ে যখন বিয়ে করে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এবং জীবনে পদার্পণ করে, তখন বাকিদেরও দায়িত্ব থাকে তাকে মানিয়ে নিতে সাহায্য করা। একটা মেয়ে নিজের চেনা সব ছেড়ে অচেনা একটা সংসার আপন করে নেয়ার চেষ্টা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। জ্যোতিও তো আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তার সাথে আশেপাশের মানুষের ব্যবহার এত জঘন্য ছিল কেন? তারাই তো জ্যোতিকে পছন্দ করে নিয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই তার মুখের ওপর তাদের স্ট্যাটাস মিলে না, এই তাচ্ছিল্য করার কি প্রয়োজন ছিল? জ্যোতি একটা মানুষ ছিল, কোনো অনুভূতি শূন্য কাছের পুতুল নয়। তবে মানুষগুলো কেন তাকে এত তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অবহেলা করত? সে তো সবগুলো মানুষকেই আপন করে নিতে চেয়েছিল। তবে সেই মানুষগুলো কেন তাকে বহিরাগতের মতো ট্রিট করলো? শ্বশুর বাড়িতে আসার পর দিন থেকে জ্যোতিকে কিচেনের সব দায়িত্ব ধরিয়ে দেওয়া হলো। কিছু বুঝিয়ে না দিয়েই ফারিয়া চলে গেলেন।
জ্যোতি কষ্ট পেলেও কিছু মনে করেনি। নিজের অনুভূতি উড়িয়ে দিয়ে খুশি মনে সেই দায়িত্ব নিয়েছিল। কিন্তু সব থেকে কষ্ট পেয়েছিল সেদিন, যেদিন বাড়ির অন্য একজন সার্ভেন্টের কাছ থেকে জানতে পেরেছিল জ্যোতি আসার আগে আগেই বাড়ির বাবুর্চিকে বিদায় করে দেওয়া হয়েছিল। টুকটাক আরও ফারফরমাস খাটার জন্য আলাদা আরেকজন ছিল। জ্যোতি আসার পর জ্যোতির সামনেই তাকে বিদায় করা হয়েছে। তার কাজগুলো করবার ভার পড়েছিল জ্যোতির ওপর। এই বিষয়টা একটা মেয়ের জন্য কতটা অপমানজনক সেটা সেই মেয়ে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। নিজের সংসারের কাজ জ্যোতি খুশি মনেই করত, কিন্তু শাশুড়ি ননদের এমন আচরণে বারবার মনে হতো তারা একজন চাকরকে বিদায় করে আরেকজনকে এনেছে। আর তার সাথে রুক্ষ স্বরে কথা তো আছেই। শাহরিয়ার যতক্ষণ বাসায় থাকতো হয় ল্যাপটপ নিয়ে বসে থাকতো, নয়তো বাড়ির বাকিদের সাথে আড্ডায় মেতে থাকতো, জ্যোতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। জ্যোতিকে সময় দেওয়া বলতে কিছু যেন পৃথিবীতেই এক্সিস্ট করে না। জ্যোতির সাথে শাহরিয়ারের আচরণও ভালো ছিল না। কথায় কথায় ধমকে ওঠা, অযথা বিরক্ত হওয়া, এমনকি সেদিনের চটটাও সব মনে আছে জ্যোতি। কিচ্ছু বলেনি সে। সেদিনের পর থেকে ফারিয়া এবং অরোরার আচরণেও পূর্বের থেকে তারতম্য এসেছে। আরও বাজে হয়েছে তাদের আচরণ। জ্যোতির জীবনের এর পরের দিনগুলো ছিল আরও দুর্বিষহ। জ্যোতি মনে প্রাণে বিশ্বাস করে মা বোনকে শাহরিয়ারই প্রশ্রয় দিয়েছে। শাহরিয়ারের কারণেই তাদের স্পর্ধা এত বেড়েছিল। স্বামী যদি মা বোনের সামনে স্ত্রীর গায়ে হাত তোলে তাহলে এটা তো হওয়ারই কথা। শাহরিয়ার শাওয়ার শেষে বের হয়ে নিজের কাপড় কভার থেকে বের করে দেখে সেটা প্রেস করা হয়নি। বিরক্ত হয়ে বিছানায় তাকিয়ে দেখে জ্যোতি শুয়ে আছে। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার স্যুট প্রেস করনি কেন? শাহরিয়ারের কথায় জ্যোতি ঘাড় ঘুরিয়ে তাকালো কাভারের পাশে স্যুট হাতে দাঁড়িয়ে থাকা শাহরিয়ারের দিকে। ক্লান্ত কণ্ঠে বলল, আপনি এটার কথা বলেননি তো? তীব্র হলো শাহরিয়ারের কণ্ঠ। বলিনি তাই করে রাখবে না? এখনো তোমাকে সব বলে বলে করাতে হবে? জ্যোতি শোয়া থেকে পেটে চেপে উঠে দাঁড়ালো। বোঝাই যাচ্ছে সে মাসিক অসুস্থতায় ভুগছে। শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে বলল, এত রাখছেন কেন? আমাকে দিন, আমি প্রেস করে দিচ্ছি। আশ্চর্য, আমি রাখবো না? আজকে আমার কত ইম্পর্টেন্ট মিটিং ছিল তুমি জানো? এখন স্যুট প্রেস করার মতন বেহুদা সময় আছে আমার হাতে? আচ্ছা, যে স্যুটটা প্রেস করা আছে সেটা পরে নিন, তাহলেই তো হয়। শাহরিয়ার ক্ষেপে বলল, বেয়াদব, তুমি বলবে আমাকে কি পড়ে যেতে হবে? ততক্ষণে শাহরিয়ারের চিৎকার চেঁচামেচিতে ঘরে ফারিয়া, মাহিরা এবং অরোরার উপস্থিতি ঘটেছে। দরজাটাও লক করা ছিল না। জ্যোতি সেদিকে চেয়ে সংকোচে বলল, এমন করছেন কেন? সবাই দেখছে, আমি তো খারাপ কিছু বলিনি। বলা শেষ করতে পারল না জ্যোতি, তার আগেই শাহরিয়ারের শক্ত হাতের চর এসে পড়ল জ্যোতির নরম গালে। জ্যোতি টলে পিছিয়ে গেল তৎক্ষণাৎ। ঘটনার আকস্মিকতায় জ্যোতি হতভম্ব। বাকিরাও হকচকিয়ে গিয়েছে। জ্যোতি অপলক চোখে স্তব্ধ হয়ে শাহরিয়ারের ক্রুদ্ধ চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে লোকটার মুখের রগগুলো দপদপ করছে। লতিফ, এই লতিফ, জলদি আমার এই স্যুটটা প্রেস করে দাও 2 মিনিটে, কুইক, নয়তো আজকে তোমার খবর আছে। শুট নিয়ে কামরা থেকে বেরিয়ে যেতে যেতে চিৎকার করে বলল শাহরিয়ার। ধপাস করে বিছানায় বলহীন হয়ে বসে পড়ল জ্যোতি। লজ্জায় অপমানে বিস্ময়ে তার ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। ফারিয়া এবং অরোরা জ্যোতিকে কয়েক পলক দেখে শাহরিয়ারের পেছন পেছন ছুটল। মারিয়া ঠায় দাঁড়িয়ে রইল দোরগোড়ায়। এখনো হতভম্ব সে। জ্যোতি বাস্তবে ফিরে এলো। সেদিনের ঘটনা যতবার মনে পড়ে জ্যোতির গলায় যেন কান্না দলা পেকে যায়। নিজেকে সামলে নিতে ভীষণ বেগ পেতে হয় তাকে। এরপর সেদিন শাহরিয়ার বাসায় ফিরে এসে ক্ষমা চেয়েছে অনেক। তার নাকি মেজাজ ঠিক ছিল না, কিন্তু ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। জ্যোতির মন থেকে তা এই ক্ষত আর কখনো ঠিক হবে না। জ্যোতি নিজের চোখের পানি মুছে নিল হাতের তালুতে। শাহরিয়ার এখন জ্যোতির অনুপস্থিতিতে বুঝতে পারছে, এটা সে বেশ বুঝতে পারছে। বুঝুক, কিন্তু তার দুর্বল হওয়া চলবে না। তাকে মুভ অন করতেই হবে। তার এমন কোনো মানুষের প্রয়োজন নেই যে কাছে থাকলে দূর দূর করবে এবং দূরে গেলে কাছে টানবে।
প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই। আচার পেলে দিয়েছিলি? মাহিরা ফোনের ওপাশ হতে শুধালো। শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। দিয়েছি। মাহিরা কিছুটা উৎসুক হয়ে বলল, কথা হচ্ছে ভাবির সাথে? কি কি কথা হলো তোমাদের? শাহরিয়ার বিরক্ত হয়ে বলল, আমরা অনেক বিস্তর আলোচনা করেছি। কি? কিছু না। কি কথা হবে? আমি কাজের জন্য গিয়েছি, কাজ শেষ হয়েছে, চলে এসেছি। আমি তো তোমাকে কথা বলার জন্যই পাঠিয়েছি। এখন সব কিছু কথার ঊর্ধ্বে চলে গিয়েছে। তোমরা আসলে কি বলো তো, কাউকে বুঝিয়ে পারছি না। কেন এমন ছেলে মানুষই করছো? দুজনে ভাবি থাকতে চাইছে না, তুমিও রাখতে চাইছে না। আচ্ছা, সার্কাস চলছে? শাহরিয়ার ধমকে বলল, মুখে যা আসে তাই বলে ফেলিস কেন বেয়াদব? আমি রাখতে চাইছি না, ও থাকতে চাইছে না, তাহলে কি আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো? ফাজিল। আর এটা আমার পার্সোনাল ম্যাটার, তোর মাথা না ঘামালেও চলবে। এই পর্যায়ে মাহিরাও ক্ষেপে বলল, তোমার যে রকচটা স্বভাব, কোনো মেয়েই থাকতে চাইবে না তোমার সাথে শুনি। নিজেকে চেঞ্জ করো একটু, নইলে এভাবে সবার থেকে দূরের সৃষ্টি হবে তুমি, দেখে নিও। শাহরিয়ার একটু থমকে গেল, বলল, আচ্ছা, তোর কি মনে হয় আমার সত্যি অ্যাঙ্গার ইস্যু আছে? কেন? এর আগে কেউ বলেনি তোমাকে স্ট্রেঞ্জ? বলবে কিভাবে? তোমার ধারে কাছে ভদ্র কাউকে ঘেঁষতে দাও তুমি? শাহরিয়ার চুপ হয়ে গেল। যদিও সেদিন এই কথাই বলেছিল, শাহরিয়ার এবার সত্যি ভাবনায় পড়ল। মাহিরা আবার বলল, দাঁড়াও, আমি বাবাকে বলছি তোমার কাজ কমিয়ে দিতে। সারাদিন বাইরে বাইরে থাকবে আর বাসায় এলে যাকে পাবে তাকেই ঝাড়বে। তিক্ত হয়ে গেছে তোমার এই সমস্ত আচরণে। ভাবি যে এইসব এতদিন সহ্য করেছিল, এটাই আশ্চর্য। শাহরিয়ার ধমকে বলল, তুই ফোন রাখ, রাখ ফোন। মাহিরাও সমান তেজে ফোন কেটে দিল। মাহিরা বাবার কথা তোলার পর শাহরিয়ার চিন্তিত হলো। বাবাকেও একটা কল দেওয়া দরকার, ওদিকের অবস্থা কি সেটাও তো জানতে হবে। শাহরিয়ার ল্যাপটপ অন করে বাবাকে ভিডিও কল লাগালো। কয়েকবার রিং হওয়ার পর সোহাইল শাহবাজ ফোন ধরলেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তোমার কি অবস্থা? একটা আপেলের খোসা ছুরি দিয়ে ছিলতে ছিলতে জবাব দিলেন সোহাইল সাহেব। উনি আপেল এভাবেই খান, খোসা ছাড়িয়ে। এই তো ভালো। ফ্যাক্টরির কাজ ঠিকঠাক চলছে? হ্যাঁ, চলছে। তোমার ওদিকের কি অবস্থা? কবে আসবে দেশে? নেক্সট উইকে কেসের ফাইনাল রিট। ঝামেলা পুরোপুরি মিটে গেলে চলে আসবো। শাহরিয়ার বিষণ্ণ হলো। ওখানে ঝামেলা এখানের তুলনায় ঢের বেশি। শাহরিয়ারদের ব্যবসা বিদেশেও প্রসারিত, কিন্তু ব্যবসা হলো লন্ডনে। তাদের কোম্পানির যে শাখা, সেখানে কিছু সমস্যা হয়েছে। তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানের ছিল না। এটা নিয়ে একটা এজেন্সি মামলা করেছে। এসব কারণেই সোহাইল সাহেবকে প্রায় 2 মাসের মতো সেখানে পড়ে থাকতে হচ্ছে। ঝামেলা এখনো মিটছে না। শাহরিয়ার হতাশ হয়ে বলল, উফ, কেন যে এই উটকো ঝামেলাটা হলো? সোহাইল সাহেব আপেলের খোসা ছিলতে ছিলতে বললেন, এটা উটকো ঝামেলা না, আমাদের এই অসাবধানতার ফল। আর যাই হোক, এটা অস্বীকার করা যাবে না যে ফল্ট আমাদের কোম্পানিরই। আচ্ছা, শিক্ষা হয়েছে আমার। আর কারো উপর ব্লাইন্ড ট্রাস্ট করব না। কত বড় বোকা হলে আমি ফরেন শিপমেন্টের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে নিশ্চিন্তে থাকি। এতদিন ধরে এসব হয়ে যাচ্ছে আর আমি নিজে একবারও চেক করার প্রয়োজন বোধ মনে করলাম না। আসলে বড় ভুল হয়েছে সেই দিন। আসলে বুড়ো হয়ে যাচ্ছে দিন দিন। আমি সব ঝামেলা কাটিয়ে আসি, শুধু সবটাকে ধরব। আচ্ছা বাবা, শান্ত হও। এখন মাথা গরম করলে চলবে না। আমি তো টেনশনেই ছিলাম আমাদের ট্রেন লাইসেন্স আবার নাকি বাতিল হয়ে যায়।
আমিও তো এটাই চিন্তা করছিলাম। অল্পের উপর দিয়ে গেছে, আল্লাহর শুকরিয়া। আচ্ছা, তুমি খেয়েছো? এই তো ঘন্টাখানেক আগে লাঞ্চ করলাম। তুমি খেয়েছো কিছু? সন্ধ্যায় হালকা পাতলা খেয়েছিলাম কিছু। একটু পর রাতের খাবার খাবো। বাসার সবাই কেমন আছে? তোমার মা, মাহি, অরু ওরা সবাই কেমন আছে? আছে, সবাই ভালো আছে। আচ্ছা শাহরিয়ার, আমি রাখছি এখন। একটু পর বের হতে হবে একটা দরকারে। পরে কথা হবে তোমার সাথে। শাহরিয়ার বিদায় নিয়ে কল কেটে দিল। বেড়ে আতশোয়া হয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলো। ঝামেলা আর পিছু ছাড়ছে না তাদের। এদিকে ঝামেলা, ওদিকে ঝামেলা, অসহ্য লাগছে এখন সব কিছু। প্রবাবিলিটি আছে বাবা নেক্সট উইকে চলে আসবে। খেতে খেতে বলল শাহরিয়ার। ফারিয়া খাওয়া থামিয়ে ছেলের দিকে তাকালেন। তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, কই, আমাকে তো একটুও কল দেয় না। এত কিসের ব্যস্ততা? ফারিয়া অসন্তোষের সাথে বললেন। শাহরিয়ার খাওয়া থামিয়ে বলল, কি হয়ে গেছে তোমার মা? জানোই তো ওখানে ঝামেলা চলছে। আমার সাথেও তো ঠিকঠাক প্রতিদিন কথা হয় না। আমি নিজেই কল দিয়েছি। তোমার কথা বলতে ইচ্ছে করলে তুমি কল দাও। কেউ বারণ করেছে? ফারিয়া সন্তুষ্ট হলেন না তবু। সোহাইল এত ব্যস্ত যে তাকে নিয়ম করে প্রতিদিন একটা কল দিতে পারে না। ওখানে গিয়ে ভুলেই গেছে বাসার সবাইকে। অরোরা এসবের কিছুই শুনছে না। সে এক হাতে খাচ্ছে, আরেক হাতে ফোন দেখছে। শাহরিয়ার এই দৃশ্য দেখে আরো বিরক্ত হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আর এই যে ম্যাডাম, আপনি আপনি সারাদিন ফোনেই ঢুকে থাকেন। দুনিয়া উল্টে পাল্টে যাক, আপনার কিছু যায় আসে না তাতে। খাওয়ার সময়ও ফোন হাতে রাখা লাগে। ম্যানারলেস। অরোরাও বিরক্ত হয়ে বলল, তোমরা তোমাদের ক্যাচাল করছো, এতে আমি ইমরব হয়ে কি করব শুনি? দুজন মিলে ক্যাচাল করছো, এটা কি যথেষ্ট হচ্ছে না? আরেকজনেরও ঢোকা লাগবে? শাহরিয়ার বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। মা দেখো কি বেয়াদব হয়েছে এই মেয়ে, কিরকম অসভ্যের মতো কথা বলছে। অরোরাও তেজের সাথে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, তোমার চোখে তো এখন সবাই অসভ্য, বেয়াদব, তাই না? বউ গিয়েছে, এখন বউয়ের উপর রাখা সব রাগ আমার উপর যাচ্ছে। খাবই না আমি এখানে। বলে নিজের প্লেট আর ফোন নিয়ে রুমে চলে গেল অরোরা। হতভম্ব শাহরিয়ার এবং ফারিয়া সেদিকে চেয়ে রইল। শাহরিয়ার হতভম্ব ভাব কাটিয়ে উঠে মায়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। ফারিয়া পরিস্থিতি সামাল দিতে দ্রুত বললেন, ওকে, আমি পরে দেখছি। তুই খাওয়া শেষ কর বাবা। আম্মু আমাকে একটু কাঁচা আমের শরবত বানিয়ে দাও না প্লিজ। জ্যোতি একটা চেয়ার টেনে বসতে বসতে বলল। রত্না ধনিয়া পাতা কুচি করতে করতে বললেন, তোর আব্বুকে ফোন লাগা, আম আনতে বলি। বাসায় গুলো শেষ হয়ে গিয়েছে। জ্যোতি আচার খেতে খেতে বলল, আমি কেন কল দিব? তোমার বর, তোমার সংসার, তুমি কল দিয়ে আনতে বলবে যা আনার। রত্না কাটা থামিয়ে জ্বলন্ত দৃষ্টিতে চাইলেন মেয়ের দিকে। খেতে তোর ইচ্ছে করছে না, আর তুই কল দিলে কি হবে? আমার মুড নেই মানে? রত্না গজগজ করতে করতে বললেন, তা থাকবে কেন? মোট তো থাকবে সারাদিন ফোনে ঝগড়া করতে। জ্যোতি অবাক হয়ে বলল, আমি আবার কার সাথে ঝগড়া করি? দেখি না, মনে হয় যেন আমি এই বান্দা কল দেই আর তুইও কল ধরে ঝগড়া করিস। বিয়ের পর এত ঝগড়ুটে হয়ে যাবি আমি কল্পনাও করিনি। জ্যোতির চোয়াল শক্ত হয়ে গেল। আম্মু তুমি কি ইদানিং বেশি ওই লোকটার সাইড নিচ্ছ না? সংসার আমি করেছি, আমি জানি ওই লোকটা কেমন। রত্না বললেন, ঝগড়াই যখন করবি তাহলে ফোন ধরিস কেন? তোর আব্বুর কথা মতো না ধরলেই তো হয়। না ধরলে 14 বার কল দেবে, তারপর কল ধরলে ধমকাবে, তারপরেও যদি না ধরি তাহলে বাড়িতে এসে পড়বে। এজন্যই তো ধরা লাগে।
সে তো 14 বার কল দেওয়ার পরেই ধরিস। এত বুঝলে সাথে সাথে ধরলেই তো হয়।